হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি দশম শ্রেণীর সিলেবাসটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কত দূর থেকে কত দূর পড়বে। তোমাদের আসলে পুরো সিলেবাসটাই তাড়াতাড়ি শেষ করতে হবে। তোমাদের কত দূর থেকে কত দূর পড়বে প্রথম পর্বের, সেটা আমরা আজকে এখন ভালো করে জেনে নেব। তো চলো আমরা দেখি। তো প্রথমে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বিষয় বাংলার জেনে নেব। বাংলার পর্বে লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের। তোমাদের পাঠের নাম হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। তারপরে জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়ে যাওয়া কালিকলম, অসুখী একজন, এই কটা পড়বে। আর সহায়ক পাঠের কোনি 1 থেকে 30 নম্বর পৃষ্ঠা। ব্যাকরণে পড়বে কারক, অকারক, সম্পর্ক এবং অনুবাদ। বুঝতে পারলে? ব্যাকরণে এই তিনটে পড়বে, কারক, অকারক এবং এদের সম্পর্ক এবং অনুবাদ। তাহলে বাংলা বিষয়ের আমরা বুঝে নিলাম। এবার ইংরেজি বিষয়ে কতদূর পড়বে দেখে নিই। ইংরেজিরও পরীক্ষা 40 নম্বরে হবে, আর ইন্টারনাল মার্ক 10 নম্বর থাকবে, ফরমেটিভে 10 নম্বর থাকবে। ব্লিস বইয়ে পড়বে লেসন 1 ফাদার্স হেল্প, লেসন 2 ফেবলস, তারপরে লেসন 3 আর লেসন 4, এই 4টে পড়বে। আনসিন থেকে কিছু কোশ্চেন পড়বে, সুইটেবল প্যাসেজ কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে। গ্রামারে পড়বে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ভার্ব, টেন্স অফ ভার্ব, তারপরে পড়বে ফ্রেজাল ভার্ব, তারপরে ভয়েস চেঞ্জ, তারপরে পড়বে ন্যারেশন চেঞ্জ, জয়নিং, স্প্লিটিং জয়নিং, সেন্টেন্সটাকে জোড়া লাগানো এবং ভেঙে দেওয়া, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, একটা থেকে আরেকটা, এক্সক্লেমেটরি থেকে ইন্টারোগেটিভ। তারপরে 8 নম্বর হচ্ছে ভোকাবুলারি টেস্ট। রাইটিং স্কিলে বায়োগ্রাফি পড়বে, প্যারাগ্রাফ রাইটিং পড়বে, তারপরে পড়বে লেটার পড়বে, ফর্ম্যাল ইনফর্ম্যাল মানে অফিসিয়াল এবং ব্যক্তিগত। নিউজ পেপারে পড়বে রিপোর্ট রাইটিং, প্রসেসিংয়ে পড়বে প্রসেসিং রাইটিং পড়বে, স্টোরি রাইটিং পড়বে, ডায়ালগ, অনেক চ্যাপ্টার। ইংরেজিতে অনেকগুলো অধ্যায় পড়বে। গ্রামার, ভোকাবুলারিতে তোমাদের প্র্যাকটিস করতে হবে, যেগুলো আমাদের বইয়ে আছে, যেগুলো বই থেকে আসছে সেগুলো। ঠিক আছে, ইংরেজি দেখে নিলাম। এবারে আমরা দেখব ফার্স্ট সামেটিভের পড়বে তোমার অঙ্কতে 40 নম্বর পরীক্ষা হবে, 10 নম্বর ইন্টারনাল থাকবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়বে। বলছি ক্লাস 10-এর ক্লাসটা হচ্ছে, একটু দেখতে বলুন। হ্যাঁ, তাহলে তোমাদের অঙ্কের কি বললাম? প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তের যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো, তারপরে আয়ত ঘন, অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি, সমহার বৃদ্ধি, তারপরে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ববৃত্তাকার চোঙ, তারপরে দ্বিঘাতকরণী আসবে, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তাহলে 3টে উপপাদ্য তোমাদের পড়ছে এখানে, বৃত্ত সম্পর্কিত, বৃত্তস্থ কোণ সম্পর্কিত আর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তোমাদের 3টে উপপাদ্য এখানে পড়বে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরে আমরা আলোচনা করব, প্রথম পর্যায়ক্রমিকটা করে নেই। তারপরে আছে ধরো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ে। দেখো, ভূগোল বিষয়ে প্রথম পর্যায়ে পড়বে তোমাদের 40 নম্বরে পরীক্ষা হবে, 10 নম্বরে লিখিত হবে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ভারতের ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, এই দুটো পড়বে। 2টো অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে, বলে দেবো কোন কোন কোশ্চেন আসবে না আসবে। আচ্ছা, তারপরে ভৌত বিজ্ঞানে দেখে নাও। ভৌত বিজ্ঞানে পড়বে পরিবেশের জন্য ভাবনা, 1 নম্বর চ্যাপ্টার। 2 নম্বর গ্যাসের আচরণ, আলো, গ্যাস, আলো আর পর্যায় সারণী। এবং আর একটা পড়বে আয়নীয় সমযোজী বন্ধন, আয়নীয় ও সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন। 5টা চ্যাপ্টার পড়বে তোমাদের। তারপরে আছে জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানেও 40 নম্বরে পরীক্ষা হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তারপরে জীবের
প্রবাহমানতা, তারপরে কোষ বিভাজন, কোষ চক্র, এটা পড়বে। তোমাদের এই দুটো অধ্যায় থেকে প্রশ্ন আসবে। কেমন কোশ্চেন আসবে সব দেখাবো। চলো আচ্ছা, দশম শ্রেণীর তাহলে আমাদের জীবন বিজ্ঞান বইতে হলো। ইতিহাসটা কই? এক সেকেন্ড। ইতিহাসটা কি আগে রয়ে গেল? আচ্ছা, এই যে, হ্যাঁ হ্যাঁ, ইতিহাসটা তোমাদের 1 নম্বর অধ্যায় পড়বে, 2 নম্বর অধ্যায় পড়বে আর 3 নম্বর অধ্যায় পড়বে। এই 3টে অধ্যায় থেকে পরীক্ষা হবে। কিন্তু আমাদের অনেকটা এগিয়ে রাখতে হবে, কারণ মাধ্যমিক সামনে, আমাদের পুরো সেশনটা পাবো না, তার আগে আমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। টেস্ট পরীক্ষার আগে পুরো বইটা আমাদের কমপ্লিট করতে হবে। তো দেখি আমার সঙ্গে এসছে কিনা। হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম তিশা লায়েক। বুঝতে পারলাম না, আরেকবার ভালো করে বলো। তিশা। তৃষা, TRISHA, তৃষা। না, তিশা, TISH। তিশা, আচ্ছা, তিশা, তিশা, TISHA, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো তুমি জানো তোমাদের কতদূর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়বে? প্রথম পরীক্ষাটা কতদূর হবে জানো? 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত মনে হচ্ছে। না, তোমাদের আমি বাংলা বলে দিচ্ছি, বাংলা বলে দিলাম, দেখে নিও একটু। আমি বলছি, দেখো, তোমাদের প্রথম বাংলা বইয়ের, বাংলা যে বই, সাহিত্য চয়ন বইটা তোমার পড়বে জ্ঞানচক্ষু পড়বে, দাগ মেরে নাও। জ্ঞানচক্ষু পড়বে, অসুখী একজন পড়বে, তারপরে আয় বেঁধে বেঁধে থাকি পড়বে, আয় আরো বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের, তারপরে আফ্রিকাটা পড়বে, আর হারিয়ে যাওয়া কালিকলম পর্যন্ত পড়বে। এই যেগুলো দাগ দিলাম, এই কটার থেকে তোমাদের পরীক্ষা হবে। বুঝতে পারলে? হ্যাঁ। তোমাদের স্কুল থেকে বলে দিয়েছে কতদূর থেকে কতদূর পড়বে? বলেনি? এখন ক্লাস তো শুরুই হয়নি 10 এর। আচ্ছা, তো বাংলা বিষয়ে আমরা আজকে জ্ঞানচক্ষুটা আলোচনা করব, আর সব বিষয়ের সিলেবাসটা বলে দিলাম। তুমি আসতে একটু দেরি করেছো, আগে সব বিষয়ের সিলেবাসগুলো একটু দাগ দিয়ে নিও, আমি এক্ষুনি বললাম, ঠিক আছে? নাকি একবার রিপিট করে দেবো কোন বইয়ে কতদূর পড়বে? করে দিন। আচ্ছা, তাহলে বাংলা আমি বলে দিলাম যে আরো বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, হারিয়া, কালিকলম, অসুখী একজন, এই কটা পড়বে। আর সহায়ক পাঠে কোনি যে গল্পটা আছে 1 থেকে 30 নম্বর পৃষ্ঠা অবধি পড়বে। ব্যাকরণে পড়বে কারক, অকারক, আর অনুবাদ পড়বে, বঙ্গানুবাদ। বুঝলে? এইটা আমাদের টার্গেট। এই 3 মাসে আমাদের এই কটা জিনিস শিখতে হবে। চলো ইংরেজি দেখে নাও। ইংরেজি তোমাদের 1 থেকে 4 নম্বর পর্যন্ত পড়বে। 1 নম্বর লেসন থেকে 4 নম্বর লেসন অবধি পড়বে। বুঝেছো? আর রিডিং আনসিনটা পড়বে, কয়েকটা আনসিন প্র্যাকটিস করতে হবে। সুইটেবল প্যাসেজ আনসিনগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে পড়বে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন। তুমি জানো এ অ্যান্ড দি? হ্যাঁ। কোথায় ইউজ হয় জানো? টেন্স সম্বন্ধে কিছু জানা আছে? টেন্স এখন আমাদের বই স্কুল থেকে কিছুই দেয়নি। না, বুঝলাম, আমি তো বই এখান থেকে দেখাবো, তুমি এই বই দেখে দেখে করবে। কিছু দেয়নি বলে তো বসে থাকলে হবে না, আমাদের সময়টা কম তো, তাই না? তারপরে ফেজাল ভার্ব পড়বে, মানে কয়েকটা ওয়ার্ড মিলে একটা শব্দ, এগুলো আমরা সব শিখবো, গ্রামার বই নিয়ে সবগুলো শিখবো। ভয়েস চেঞ্জ পড়বে তোমাদের, ন্যারেশন চেঞ্জ পড়বে, জয়নিং পড়বে, জয়নিং, স্প্লিটিং। জয়নিং মানে দুটো সেন্টেন্সকে এক করা, স্প্লিটিং মানে দুটো সেন্টেন্সকে ভেঙে দেওয়া, এগুলো পড়বে। একটা সেন্টেন্স থেকে আর একটা সেন্টেন্সের ট্রান্সফরমেশন পড়বে। রাইটিং স্কিলে পড়বে বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে যে কোনো একজনের বায়োগ্রাফি, লেখকের হতে পারে, বিখ্যাত নেতাজি হতে পারে, তারপরে স্বামী বিবেকানন্দ হতে পারে। প্যারাগ্রাফ রাইটিং পড়বে, যে কোনো বিষয়ের উপর একটা প্যারাগ্রাফ। লেটার রাইটিং পড়বে, ফর্মাল লেটার মানে অফিসিয়ালি লেটার, আর আমরা যে বাড়িতে যে লেটারগুলো ব্যবহার করি সেগুলো। নিউজ পেপার রিপোর্টিং পড়বে, নিউজ পেপারে রিপোর্ট রাইটিংটা পড়বে। আর প্রসেসিং পড়বে, বিভিন্ন জিনিস তৈরি, জুস তৈরি করা, কাগজ তৈরি করা, এরকম পড়বে। স্টোরি রাইটিং পড়বে, ডায়ালগ রাইটিং পড়বে,
আর সামারি রাইটিং, মানে একটা বড় জিনিস পড়ে ছোট্ট করে লেখা, এটা পড়বে। আর নোটিশ রাইটিং পড়বে। গ্রামার, তাহলে আমরা কি দেখলাম যে আমাদের এখানে গ্রামারটা অনেকটাই আছে, বেশ বড় চ্যাপ্টার। রাইটিং গ্রামারটা এর আমাদের বেশি সব বেশি করে করতে হবে, তাই না? হ্যাঁ, বলছি রাইটিং এর সবকিছুই জানিস, নোটিশ রাইটিংটা এখনো হয়নি। নোটিশ রাইটিং শিখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। নোটিশটা কি করে লিখতে হয়, ধরো তুমি একটা স্কুলে ধরো অ্যানুয়াল ফাংশন হবে বা অ্যানুয়াল স্পোর্টস হবে, তুমি একটা হচ্ছে স্টুডেন্টদের প্রেসিডেন্ট, তুমি একটা নোটিশ লিখছো, তাহলে এখানে কি লিখবে? আই ডু হেয়ার বাই নোটিফাই, এখানে লিখবে নোটিশ। দেখবে ওই স্কুল বোর্ডে লেখা থাকে, বড় বড় করে লেখা থাকে না, হ্যাঁ, নোটিশ করে লেখা থাকবে, নোটিশ, NOTIC, নোটিশ লিখে এখানে লেখা থাকবে আই ডু হেয়ার বাই নোটিফাই দ্যাট। এবার কি জন্য নোটিশটা হচ্ছে সেইটা লিখতে হবে, আমি সব শিখিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। নোটিশ কীভাবে লিখতে হয় আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? সবগুলো দুটো একটা করে প্র্যাকটিস করে দিলে তুমি পেরে যাবে। তাহলে ইংরেজি সিলেবাসটা হলো। আর এবার চলো আমরা গণিতের সিলেবাস। গণিতের তোমাদের পড়বে 10 নম্বর চ্যাপ্টার অবধি, প্রত্যেকটা চ্যাপ্টারে কিছুটা কিছুটা করে পড়বে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন, অনুপাত, সমানুপাত, চক্রবৃদ্ধি, সমহার বৃদ্ধি, তারপরে হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ব বৃত্তাকার চোঙ, দ্বিঘাত করণী, এবং 10 নম্বর হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এত দূর অবধি পড়বে, পেয়ে যাবে। বইটই পেয়ে গেলে এগুলো সহজ মনে হবে, তখন দাগ মেরে নেবে। আমি এখন বলে রাখলাম, তুমি তখন ভিডিওটা দেখে দাগ মেরে নিতে পারবে। নেক্সট হচ্ছে চলো ইতিহাসটা দেখি। ইতিহাসে তোমাদের 40 নম্বরে লিখিত, প্রত্যেকটা বিষয়ে 40 করে পরীক্ষা হবে। প্রথম যে পরীক্ষাটা হবে, এখানে 3টে অধ্যায় পড়বে, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 3টে অধ্যায়ের মধ্যে থেকেই প্রথম পর্বের পরীক্ষাটা হবে। আর ভূগোলে দেখো, ভূগোল পরিবেশে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ পড়বে। ভারত সম্বন্ধে জানতে হবে, ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত, যতদূর অবধি আছে প্রাকৃতিক পরিবেশ অতদূর পর্যন্ত পড়বে, বুঝলে? তারপরে এবার ভৌত বিজ্ঞানে দেখো কতদূর পড়বে। ভৌত বিজ্ঞানে 1 নম্বর চ্যাপ্টার পড়বে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী, মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা, তারপরে আয়নীয় সমযোজী বন্ধন। এই পর্যন্ত 5 নম্বর চ্যাপ্টার অবধি পড়বে। তখন পড়াতে লাগলে বুঝতে পারবে। জীবন বিজ্ঞান বিষয়টাই দেখো, 40 নম্বর পরীক্ষা হবে, 10 নম্বর ফর্মেটিভ হবে। জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন আর কোষ চক্র, এই দুটো পড়বে। তোমাদের এই দুটো অধ্যায় থেকে পরীক্ষা হবে, বুঝতে পারলে? হ্যাঁ, এখন যতটা বুঝতে না পেরেছো, যখন বইটা পেয়ে যাবে তখন কিন্তু অনেকটাই বুঝতে পারবে। কবে বই দেবে? 2 তারিখ? হ্যাঁ, 2 তারিখ আসলে বুক ডে, বই দেওয়ার দিন। চলো এবার বাংলা আমরা জ্ঞানচক্ষুটা একটু দেখে নিই। কি জ্ঞানচক্ষুটা পড়বো একটু? হ্যাঁ, চলো পড়ি একটু, দেখি কি আছে জ্ঞানচক্ষুটাই। বাকি গল্পগুলো সময় পেলে পড়বে, পরীক্ষার পরে পড়বে, মাধ্যমিক পরীক্ষার পরে পড়বে। বাকিগুলো অত ইম্পর্টেন্ট নয়, যেগুলো বললাম সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো থেকেই প্রশ্ন আসবে। জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী। কে লিখেছেন? আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর সম্বন্ধে কিছু জানো? না। এটা একটা বই লেখা নিয়ে। তুমি ধরো একটা বই লিখেছো, তোমার কেমন আনন্দ হবে? তুমি ধরো একটা বই লিখেছো, তোমার বইটা লোকের দোকানে পাওয়া যাচ্ছে, কেমন আনন্দ হবে? অনেক কিছু আনন্দ হবে না? হ্যাঁ, সেরকমই একটা গল্প। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, মানে মোটা মোটা গোল গোল হয়ে গেল, চোখটা বেরিয়ে এলো। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল, মানে নতুন মেসোমশাই। নতুন মানে নতুন মেসো, বুঝতে পারছো তো? যেটা এই কদিন আগে বিয়ে হয়ে গেল। দেদার ঘটাপটা করে তিনি নাকি বই লেখেন, তিনি বই লেখেন। তাহলে এই কথাটা শুনে, বই লেখার কথাটা শুনে তপনের চোখ একদম মার্বেল বড় বড় হয়ে গেল। সে সব বই নাকি ছাপায়ও, সব বইগুলোই ছাপিয়ে দেয়।
অনেক বই ছাপা হয়েছে মেশোর, তাহলে মেশোর অনেকগুলো বই ছাপা হয়েছে। তাহলে তপন লিখতে ভালোবাসে, যদি শুনে যায় যে আমার একটা রিলেটিভ লেখে, তাহলে তার একটু বুকে সাহসটা আসবে না? সেই জন্য তপনের চোখটা একদম গোল হয়ে গেল আনন্দে। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজ্জান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না লেখক যে বইয়ে থাকে। জ্ঞান আশাপূর্ণা দেবী আমরা কি চোখের সামনে দেখবো এটা ভাবতে পারি? ভাবতে পারি না। তো দেখা যায় এটা তপন ভাবতে পারে না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা, মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল না। তপন ভাবতো যে তারা হয়তো অন্যরকম, তাদের ব্যাপারটাই আলাদা হয়, কিন্তু আমার বাবা কাকার মতোই যে দেখতে, সেরকম কিন্তু তপনের ধারণা ছিল না। তুমি একটু পড়ো তো রিডিং। কিন্তু নতুন শুনতে পাচ্ছি না। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। তাহলে তপনের জ্ঞান চক্ষু কখন খুলে গেল? যখন সে তার নতুন মেশো মশাইকে দেখলো, তখন ওর জ্ঞান চক্ষু খুলে গেল, তাই না? আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। লেখকরা মানুষ হয়? আমরা তো ভাবছিলাম অন্য কিছু, তপন ভাবছিল অন্য কিছু, মানুষ নয়। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় এই বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন আর ঘুমোর সময় ঘুমান। মানে তপন ভাবতো যে লেখকরা আলাদা লোক হয়, তারা দেখতে আলাদা হয়, তারা খায় অন্য কিছু। আমাদের মতোই যে ভাত খেতে বসে অল্প ভাত তুলে নাও, এতটা খেতে পারবো না, স্নান করার সময় স্নান করে, ঘুমোর সময় ঘুমায়, এটা কিন্তু তপনের ধারণা ছিল না। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন। এই আজকে এই খবরটা দিয়েছে, কালকে ওই খবরটা দিয়েছিল, এই নিয়ে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছুই হবে না বলে সিনেমা দেখতে চলে যান। তাহলে মেসোমশাইও কিন্তু তাই, কি বেড়াতে বেরোন সেজে গুজে। তাহলে তপন দেখলো যে তার মেসোমশাই একদম আমাদের মতো সাধারণ মানুষের মতো একদম সেজে গুজে বেড়াতে যান, নাহলে সিনেমা দেখতে যান। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন। তাহলে তপন মামার বাড়ি কেন এসেছিল? কার বিয়ে? তার তপন মামার বাড়ি কেন এসেছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে কার বিয়ে ছিল? মামার বাড়ি এসেছিল বিয়ে উপলক্ষেই, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। এদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসোর শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজ্জান্ত একটা লেখককে দেখার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। তাহলে তপনের একটা জ্ঞান চক্ষু খুললো যে লেখকরা আলাদা কিছু নয়, আমার তোমার মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এবার তপন ভাবছে, তাহলে মেসোমশাই যদি মানুষ হয়ে লেখক হতে পারে, তাহলে আমি লেখক হতে পারবো না? কি টিসা, তুমি লেখক হতে পারবে না? হ্যাঁ, না হওয়ার কিছু নেই। রবীন্দ্রনাথ যখন প্রথম কবিতাটা লিখেছিল, জল পড়ে পাতা নড়ে, কত সোজা না? হ্যাঁ, এমনি করেই লেখক হয়, ছোট ছোট আ ক খ করতে করতেই লেখক হওয়া যায়। মামার বাড়িতে এই বিষয় উপলক্ষেই এসেছে আচ্ছা, কদ্দূর হলো? আচ্ছা, বাধা কি? মেসোমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। তাহলে তপনের নতুন মেসোমশাই কি করেন? কলেজের প্রফেসর। তাহলে তপনের মেসোমশাই কি করেন না? কলেজের প্রফেসর।
আর সেই সুযোগে দিব্যি একখানি দিবা নিদ্র দিচ্ছেন, দিনে একবারে নাক ডেকে করে ঘুমাচ্ছেন শ্বশুর বাড়িতে এসে। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, তাহলে তার দিকে মেসোর দিকেই গেল। তপন অবশ্য না বলে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলে গেছে। তাহলে কি করলো, গল্পের খাতাটা নিয়ে তপন নিয়ে বসেছে যে আমার লেখকতে বাঁধা কি, আর ওই পাকে মাসি এসে খাতাটা নিয়ে চলে গেছে কার কাছে? মেসোর কাছে। হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। তাহলে মেসো ঘুমাচ্ছিল, মেসোর কাছে এই শোনো শোনো শোনো, এই দেখো এই দেখো দেখো, তপন দেখো কত সুন্দর লিখেছে বলে খাতাটা নিয়ে চলে গেছে। কে গেছে? ছোট মাসি। ছোট মাসি কার কাছে গেছে? মেসোর কাছে। মেসোর কাছে। মুখে করলে হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝতে নতুন মেসোমশাই বুঝলে নতুন মেসোমশাই বুঝবে। তাহলে লেখাটা যে লিখেছে তার আসল মূল্য তো লেখকই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন কি গো? রত্ন হলো এক ধরনের মূল্যবান আকরিক, মূল্যবান পাথর রত্ন বলা হয়। জহুরি কি? যারা রত্ন চিনে। কি বললাম? যারা জহর চিনে, রত্ন চিনে। একটু পরে ছোট মেসোমশাই ডেকে পাঠান তপনকে, বলে এই তপন শোনো শোনো শোনো, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দেখছি দিব্যি হয়েছে, একটু কারেকশন করে দিয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে। মানে একটু ঠিক করে দিলে, বানান টানাগুলো একটু দেখে দিলেই, কোন জায়গায় দাড়ি কমা পূর্ণচ্ছেদ হবে সেটা দেখে দিলেই তোমার গল্পের বইটা ছাপানো যেতে পারে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। কে বললো? মাসি। পরীক্ষায় প্রশ্ন আসবে, তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, এই কথাটা কে কাকে বলেছিল? মাসি মেসোমশাইকে বলেছিল। মেসোর উপযুক্ত কাজটা হবে সেটা, তাহলে যদি ছাপিয়ে দাও তাহলে তোমার উপযুক্ত কাজটা হবে। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যা তারা কোন পত্রিকায় ছাপা হয়েছিল? সন্ধ্যা তারা। সম্পাদক না করতে পারবেন না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সন্ধ্যা তারা গল্পে ছাপানোর কথা বলা হয়েছিল। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। এবার বিকেলে চা খাচ্ছে সবাই গোল টেবিল করে, কথাটা উঠলো, জি তপন তো ভালোই লেখে, আরে আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন না না, আমি বলছি তপনের হাত আছে, তপন অনেক ভালো লিখতে পারে, হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সে ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানী গল্প লেখে, নয় তো কোনো খুন জখমের অ্যাক্সিডেন্টের কথা, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি। তাহলে তপনের গল্পটা কি নিয়ে ছিল? অ্যাক্সিডেন্ট নিয়েও ছিল না, রূপকথার গল্পও ছিল না, তাই না? হ্যাঁ। তুমি গল্প লিখতে গেলে কি নিয়ে গল্প লিখবে? আমি পরিবেশ সম্পর্কে। শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি বিষয় নিয়ে লিখেছে। তাহলে যেদিন ভর্তি হয়েছিল সেই কথা নিয়েই গল্প লিখেছে। এটা খুব ভালো ওর হবে। তপন বিহল দৃষ্টিতে, একদম করুণ দৃষ্টিতে, বিহল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরালে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন তো আর ভুলে গেছে। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে।
তাহলে ছেলেবেলা থেকে অনেক গল্প শুনেছে আর ক্লাস 9-10-এ উঠে গেছে, এখন বস্তা বস্তা বই পড়তে হচ্ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো আর বাকি নেই। অনেক ধরনের গল্প তোমরা পড়ে নিয়েছো, তোমাদের তো আর গল্প জিনিসটা কি সেটা তো আর বুঝতে বাকি নেই, আছে কি? না। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা, যে সহজ সরল মানুষেরাই গল্প লেখে। যারা লেখক হয় তারা খুব সাধারণ সাদামেটে হয়, তারা খুব জাঁকজমক কাপড় চোপড় পরে না। তবে আর পায় কে? তপনকে। তখন ভাবছে যে আমার গল্পটা ছাপা হয়ে গেলে না খুব ভালো লাগবে। দুপুরবেলা সবাই যখন নিথর একদম ঘুমোচ্ছে, তখন তপন আস্তে আস্তে একটি খাতা। মাস্টারমশাই, হ্যাঁ বলুন। মাস্টারমশাই, বলছি কথাটা কি তিশার যে শুনতে পাচ্ছি না আপনাদের কথাটা। তাহলে কি একবার হ্যাঁ, কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, দাঁড়ান একবার অফ করে দাও তো, আবার হাত তোলো। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ঠিক আছে। তখন তপন আসতে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েনি। মা বলেছে এই ভর না, দু একটা খাতাগুলো ভর না। আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল, একদম উপরে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, একা আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। এক আসনে মানে একবারে বসে, না উঠতে না বাইরে গিয়ে না এদিক ওদিক দেখে, একবারে লিখতে বসে গিয়ে এক আসনে মানে একবারে বসেই একটা আস্ত গল্প লিখে ফেললো। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এ কি ব্যাপার, এই যে সত্যিই হুবহুব গল্পের মতো লাগছে। সে নিজের লেখাটা পড়েই বলছে যে এ তো কি ব্যাপার, এ তো একবারে নিজের গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপন এখন লেখক বলা চলে। কে ভাবছে এই কথাগুলো? তপন নিজে নিজেই এই কথাগুলো ভাবছে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনার অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। কাকে এসে বলল? ছোট মাসিকে। মাকে নয় কিন্তু, ছোট মাসিকে। আর ছোট মশাই কি প্রফেসর, ছোট মশাই লেখক, তার বউকেই বলে ফেললো। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, ছোট মাসিকে সে খুব ভালোবাসে। বয়সে 8 বছর অষ্টেকের বড় হলেও 8 বছরের বড়, সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোট মাসির কাছে যায়, ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকেই সর্বাগ্রে দিয়ে গেল। তাহলে তপনের গল্প লেখার খবরটা কাকে দিয়েছিল তপন? ছোট মাসিকে। মনে থাকবে তো? হ্যাঁ। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ে বলল, বাহ ও মা, এত সুন্দর লিখেছিস রে। কোনখান থেকে যে তুই টুকলিফাই করলি? মনে হচ্ছে যে কোন গল্প থেকে তুই টুকলি করলি, করিসনি তো? ছোট মাসি ভালো হবে না বলছি। ছোট মাসি একটু নাচুমুচু করে। তোমরা মাসির বাড়ি মামার বাড়ি গিয়ে মজা করো না? হ্যাঁ। ওই রকমই মজা করছে মাসি। মানে কোথা থেকে টুকলিফাই করলি নাকি? কোথা থেকে টুকে নিলি? আরে বাবা খেপছিস কেন? জিজ্ঞেস করছি, বই তো নয়, বইয়ের তো নয়। রোজ তোর মেসোমশাইকে দেখায়, রোজ হবে না, এটা বস। হ্যাঁ বস, তোর ছোট মশাইকে মেসোমশাইকে দেখায়, কিন্তু গেলেন তো গেলেনই, যে আর আসে না। কোথায় গল্পে সেই আটো সাটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। মা বলছে, বাবা বলছে, সবাই বলছে না রে তোর হবে, তুই লিখ। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি। লেখা হয়েছে কিন্তু বাড়ির কাজগুলো করা হয়নি। যেগুলো কাজ করতে দিয়েছে ছুটিতে সেগুলো করা হয়নি। তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে তপনকে।
পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেন নেশায় পেয়েছে। কাকে নেশায় পেয়েছে? কি নেশায় পেয়েছে? তিশা, হ্যাঁ, কাকে নেশায় পেয়েছে? ছেলেটা তপনকে। কি নেশায়? বই লেখার নেশায়। কি লেখায়? গল্প মানে লেখার নেশায়। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশাছাড়া হয়ে গেছে, মানে যেটা দিয়েছে মেসোমশাইকে সেটা সম্বন্ধে ভুলেই গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে একখানা সংখ্যা সন্ধ্যা তারা। সন্ধ্যা তারা কি? সন্ধ্যাবেলা একটি পত্রিকা। সন্ধ্যা তারা একটা পত্রিকা, যেখানে কি লেখা থাকে? বই, অনেকগুলো গল্প লেখা থাকে। কেন? হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকে রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুন্দর দিনটি এলো কাজ? কিন্তু তা কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা। তাহলে তপনের আসল নাম কি? তপন কুমার রায়। লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রের নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। তাহলে প্রথম দিন ব্যাকেটে গল্প লিখেছেন তপন কুমার রায়। সূচিপত্র থাকে না, 1 নম্বর গল্প কে লিখেছেন, 2 নম্বর গল্প কে লিখেছেন, সেই সূচিপত্র দেখেই অবাক তপন। সারা বাড়িতে শোরগোল পড়ে গেল। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছিস তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলে, এক আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো, প্রথম প্রথম লিখছে তো তাই। মাসি বলে, তা হোক, নতুন নতুন অমল হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, ওই কারেকশনের কথাটা। সবটা ওর লেখা নয়, একটু কারেকশন করেছে, এই কথাটা কিন্তু বাড়িতে ছড়িয়ে পড়ে, সবাই বলে। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলি আর ছাপা হলো? মেসোমশাই ঠিক করে দিয়েছে বলেই ছাপা হলো। ফট করে লিখলেই ছাপা হলো? মেজো কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। ওরকম মেসো যদি থাকে লেখক মেসো, তাহলে কিন্তু আমাদের বাড়িতে অনেকেই লেখক তৈরি হয়ে যাবে। তাহলে লেখকের বাড়িতে লেখক তৈরি হয়ে যাবে। আমাদের থাকলে আমরাও চেষ্টা করতাম। মেজো কাকু বলছে, ও যদি আমাদের একটা মেসো থাকতো লেখক মেসো, তাহলে আমরাও করতাম চেষ্টা। ছোট মাসি প্রসাদে প্রসন্ন নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মানে একদম খুশি হয়ে চা খাচ্ছে। মেসো শুধু কফি খায়। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। নতুন মেসো যে ছাপিয়ে দিয়েছে ও বিরাট। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যে তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতোই না। তপন যদি নিজে যেত ছুতো না, যেহেতু ওর মেসোর লেখক নিয়ে গেছে বলেই ছুঁয়েছে। মানে লেখকটাকেই ঢাকা পড়ে যাচ্ছে মেসোর গুণের কাছে। তপন যেন কোথায় হারিয়ে যায়। এইসব কথার মধ্যে গল্প চাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। তাহলে মেসো কারেকশন করে দিয়েছে, মেসো ছাপিয়ে দিয়েছে বলেই তপনের কিন্তু অত আর দাম থাকে না। অনেকক্ষণ পরে মা বলল, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। এখনো পায়নি, এবার পেল। মা বললেন, কই পড়, লজ্জা কি, পড় সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়। কেসে গলা পরিষ্কার করে। কিন্তু এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইনে তো নতুন আনকোড়া তপনের অপরিচিতি। এর মধ্যে তপন কোথা? মানে গল্পটা অনেকটা পাল্টে দিয়েছে মেসো। তার মানে মেসোই তপনের গল্পটিকে আগাগোড়া কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে।
তারপর ধমক খায়, কই পর খিরে, তোর তোর যে দেখি ভারী, তোর যে দেখি পায়া ভারী, পায়া ভারী মানে হচ্ছে ঢিলেমু, সবাই শুনতে চায় তবু পড়ছিস না কেন, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেছে, মানে এত আনন্দ পেয়েছিস যে তুই আর পড়তেই চাচ্ছিস না। তপন গড় গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়, বলছে বাহ বাহ বাহ, কি দিয়েছে তপন, দারুণ দিয়েছে। আর একবার বটে তপনের লেখক মেশ্র তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে, সবাই বলে ভালো করেছে, তপনের মেশ্র ছাপিয়ে দিয়েছে, মানে তপন যে লেখক তপনের কথাটা গৌণ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তিশা? হ্যাঁ তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে। তাহলে তপনের ওই মেসোর নাম করাতে তপনের কিন্তু একটু দুঃখ হয়। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানো না? কেন তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক না হয় না হোক, তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখার লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের কিছু নেই। তাহলে কি বুঝলে? গল্পটা পরে জিস্ট কি হলো, ছোট্ট করে বলো তো, জিস্টটা কি হলো? তিশা বলো। স্যার কিছু শুনতে পাওয়া যাচ্ছে না। এবার শুনতে পাচ্ছ? দেখো তো। না হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে যে কোশ্চেনগুলো বললাম সেই কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে দেখবে। হ্যাঁ তিশা, শুনতে পাচ্ছ? তিশা, বলছি এই গল্পটা পড়ে আমরা কি শিখলাম? যে নিজের কাজ নিজে করলে পুরো নামটাই নিজের হবে, এটা একটা শিখলাম। আর আমাদের ছোট থেকেই কিছু না কিছু চেষ্টা করা দরকার, তাই না? হ্যাঁ এখান থেকে আমরা কোশ্চেন অ্যান্সার গুলো পড়বো। এখন আমরা এই পুরো টেক্সটটা দেখে নিলাম, প্রশ্নগুলো আমরা সহায়ক পাঠ থেকে বইটই এলে তখন আমরা কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। এই গল্পটা আশা করি বুঝতে পেরেছো কিছুটা? হ্যাঁ গল্পটার মধ্যে কি আছে বুঝতে পারলে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এই গল্পটা একবার ভালো করে বই পেলে পড়ে নিও। আজকে শেষ করছি, টাটা বাই বাই।